হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা কথা বলবো নতুন একটা সিরিজ নিয়ে, সেটা হচ্ছে যে পর্যায়কাল সিরিজ। তো এই সিরিজটা শুরু করার একটাই উদ্দেশ্য যে আমি যখন বইয়ের 22টি সেশনের রিটেন এক্সাম দিতে যাই তখন এই পর্যায়কাল থেকে একটা ম্যাথ আসছিল। আনফর্চুনেটলি ওই টাইমে আমি ওই ম্যাথটা মেলাতে পারি নাই। তো এখন ভাবলাম যে একটা সিরিজ শুরু করি, যেখানে হচ্ছে যে তোমার এইচএসসি অ্যাডমিশন এবং ভালো লাগার মতো কিছু ম্যাথ প্রবলেমস থাকবে। তো আজকে হচ্ছে যে প্রথম পর্ব। তো আশা করি যে এরকম আরও 10-12টা পর্ব আসবে। সো লেটস স্টার্ট। তো পর্ব একে আমরা আলোচনা করব হচ্ছে যে পৃথিবীর বেশ বরাবর টানেলে কোনো বস্তুর পর্যায়কাল নির্ণয়। মানে হচ্ছে যে তুমি পৃথিবীর বেশ বরাবর একটা টানেল বা সুড়ঙ্গ খনন করলা এবং ওইখানে একটা বস্তু ছেড়ে দিলা, তাহলে এর গতিপথ সিম্পল হারমোনিক মোশন হবে কিনা সেটা দেখবো। আর যদি সিম্পল হারমোনিক মোশন হয় তাহলে তার পর্যায়কালের ইকুয়েশনটা কীরকম হবে সেটা দেখবো। তো এটা আমরা মেনলি দুইটা মেথডে দেখবো। তো দেখবো যে দুইটা মেথড থেকে তোমার দুই রকম ইকুয়েশন আসবে। তো দুইটা ইকুয়েশনের চেহারা ভিন্ন, কিন্তু অ্যাকচুয়ালি তাদের মানটা যদি তুমি নির্ণয় করো মানটা সেম আসবে। তো আমরা দেখি প্রথমে মেথড ওয়ানটা দেখি। তো মেথড ওয়ানে তো এটা তো হচ্ছে যে একটা পৃথিবী বেশ বরাবর একটা টানেল খনন করলাম এবং এখানে বস্তু ছেড়ে দিলাম। তো চিন্তা করে যে বস্তুরা যখন আমার ভূপৃষ্ঠ লেভেলে যখন আসবে তখন তার অভিকর্ষ ত্বরণ কী হবে? অবশ্যই ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ জি এর সমান হবে। এবং আমি ধরলাম যে এটা কি ছেড়ে দেওয়ার কিছু সময় পর এটা এই পি বিন্দুতে আসলো। তো পি বিন্দুতে আসার পর আমরা যদি তার এখানে অভিকর্ষ ত্বরণ হিসাব করি, সেটা কিন্তু অবশ্যই জি হবে না। কেন জি হবে না? এটা জি প্রাইম হবে। তো এখানে জি আর জি প্রাইম কিন্তু সমান হবে না, কারণ আমরা কিন্তু শিখে আসছি যে পৃথিবীর সেন্টারের সাপেক্ষে উচ্চতার ভিন্নতার কারণে কিন্তু অভিকর্ষ ত্বরণের মানগুলো ভিন্ন হয়। যে এইচ উচ্চতা একরকম, এইচ গভীরতা একরকম, আবার ল্যামডা অক্ষাংশে আরেক রকম হয়। তো ধরলাম যে পি পয়েন্টে আসা তার অভিকর্ষ ত্বরণ হচ্ছে যে জি প্রাইম। তো এবার যদি আমরা পি পয়েন্টে যদি আমরা কার্যকর বলটা যদি হিসাব করতে যাই, তাহলে আমরা লিখব যে এফ পি ইকুয়াল হচ্ছে যে ভর ইন্টু ত্বরণ। তো এবার চিন্তা করো যে পি পয়েন্ট আসার পর তার ত্বরণ কত হচ্ছে, যে এখানে কিন্তু আমরা এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করি নাই, যার কারণে আমাদের কোনো এক্সটার্নাল ত্বরণ আসবে না। যা ত্বরণ হবে পুরোটাই হবে কি, এই যে আমাদের অভিকর্ষ ত্বরণ, মানে পি পয়েন্টের অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি প্রাইম। তাহলে এম ইন্টু জি প্রাইম। ঠিক আছে। তো আমরা কিন্তু এটাও কিন্তু শিখে আসছি যে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের সূত্র হচ্ছে যে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ ডিভাইডেড আর। তো এটা কিন্তু আমরা শিখে আসছি। তো এবার এই মানটাই আমরা এখানে বসাবো। তো দেখি কি হয়, যে এফ পি ইকুয়াল যে এম ইন্টু জি প্রাইমের জায়গায় বসালাম জি ইন্টু 1 মাইনাস এইচ ডিভাইডেড আর। আচ্ছা, তাহলে দেখি এখান থেকে যে এম জি, এবার যদি আমি সিম্পল একটা লসাগু করি এখানে, তাহলে উপরে পাবো কি আর মাইনাস এইচ, আর নিচে পাবো হচ্ছে যে আর। আচ্ছা, তো এবার একটু চিন্তা করো যে এটা তো পৃথিবীর ব্যাসার্ধ, যে এখান থেকে এটুকু পর্যন্ত আমার পুরোটা হচ্ছে যে আর, আর এটা হচ্ছে যে এইচ। এবার এই আচ্ছা, পৃথিবীর সেন্টারকে আমি ধরে নিলাম ও। উপির দৈর্ঘ্যটা আমি যদি এক্স ধরে নেই, তাহলে এক্স আসলে কোন জায়গাটাকে ইন্ডিকেট করতেছে, যে এই জায়গাটা একটু চিন্তা করো যে এই জায়গাটা অ্যাকচুয়ালি কি আমার আর মাইনাস এইচ কিনা, এখানে পুরোটা হচ্ছে আর, এটুকু হচ্ছে এইচ, তাহলে এই জায়গাটা কি আমার আর মাইনাস এইচ। তো আর মাইনাস এইচকে আমি কি ধরলাম, এখানে আমি আর মাইনাস এইচকে ধরলাম এক্স। তাহলে এবার এখানে আর মাইনাস এইচের জায়গায় আমি এক্স বসাই দিই, এরপর দেখি যে কী হয়। তো এখানে যদি এক্স বসাই তাহলে আমি পাচ্ছি যে এম জি ডিভাইডেড আর, আর এখানে পাচ্ছি এক্স। তো এটা পেলাম যে এফ পি। তো এবার এখান থেকে একটু চিন্তা করো যে বস্তুটা যেহেতু নিচের দিকে যাচ্ছে, তাহলে তার বলের ডিরেকশনটা কিন্তু হবে আমার নিচের দিকে। দ্যাট মিনস এটা হচ্ছে যে তোমার এফ পি এর ডিরেকশনটা হবে এদিক বরাবর, বাট তার সরণের ডিরেকশনটা হবে উপরের দিক বরাবর। তাহলে আমরা এখানে একটা মাইনাস দিব, যেহেতু বল আর সরণ পরস্পর বিপরীত দিকে। তো এবার আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের সিম্পল হারমোনিক মোশনে বলের ইকুয়েশনটা কীরকম ছিল, যে প্রত্যয়নী বল ছিল যে আমাদের সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। সো এখান থেকে আমরা লিখতাম যে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। ঠিক আছে। তো এবার এটার সাথে তুমি চিন্তা করো যে এখানে এফপিকে তুমি প্রত্যয়নী বল হিসেবে কিন্তু চিন্তা করতে পারো, কারণ এটা তোমার নিচের দিকে যাইতেছে এবং এই এফপি বলটার কারণে। এবার তুমি এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটার সাথে এটা মিলে দেখো তো যে মিলে কি না। হ্যাঁ, অনেকটা কিন্তু মিলতেছে, যে মাইনাস আছে এখানে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, আর এখানে তোমার কে আছে, আর এখানে কে এর জায়গায় এম জি ডিভাইডেড আর আছে। তো দেখো এই ইকুয়েশনটা কিন্তু আমার অনেকটা এই যে সিম্পল হারমোনিক মোশনের এই ইকুয়েশনটার সাথে মিলতেছে। তাহলে কিন্তু আমি খুব ইজিলি বলতে পারি যে আমার এই যে গতিপথটা, মানে আমি যদি বেশ বরাবর একটা বস্তুকে ছেড়ে দিই তাহলে তার যে গতিপথটা হয় এটা হয় তার সিম্পল হারমোনিক মোশন। তো এই সিম্পল হারমোনিক মোশনের বল ধ্রুবকটা যদি আমরা বের করতে যাই, তাহলে এটার সাথে মিলাই, দুইটা মিলাই আমি কে সমান আমি লিখতে পারতেছি কি, যে এম জি ডিভাইডেড আর। ঠিক আছে। তো এবার আসি যে পর্যায়কালের সমীকরণে। পর্যায়কালের ইকুয়েশনটি কী ছিল, যে আমাদের টি ইজ ইকুয়াল টু ছিল যে 2 পাই রুট ওভার এম বাই কে, 2 পাই এম ডিভাইডেড
নিচে ছিল যে কে। তো এবার এটা বসাই এখানে কে এর ভ্যালুটা, যে টি ইকুয়াল 2 পাই রুট ওভার এম ডিভাইডেড কে এর ভ্যালু পাচ্ছি যে এটা এম জি ডিভাইডেড আর। তাহলে এখান থেকে পাচ্ছি যে এই যে দেখো এখানে এম কাটাকাটি যায়, আর নিচে যে আরটা হবে এটা আমার উপরে চলে যাবে। তাহলে টি ইজ ইকুয়াল টু থাকতেছে হচ্ছে 2 পাই রুট ওভার আর ডিভাইডেড জি। তো এটাই হচ্ছে যে মেনলি আমার মেথড 1 থেকে প্রাপ্ত যে সূত্রটা, পর্যায়কালের ইকুয়েশন, যে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর ডিভাইডেড জি। তো এবার দেখা যাক যে মেথড 2 থেকে আমরা কীরকম ইকুয়েশন পাই। তো এবার এটাই হচ্ছে যে মেথড 1-এ। তো এবার দেখি মেথড 2-এ কী হয়। তো এটা হচ্ছে যে মেথড 2। তো মেথড 2-এ সেমভাবে আগের চিত্রটা নিলাম, পৃথিবীর বেশ বরাবর টানেল আছে, বস্তু ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর ধরলাম বস্তুটা এখানে আসছে, তো এটাকে আমরা নাম দিলাম হচ্ছে যে পি বিন্দু। আর পৃথিবীর সেন্টার হচ্ছে যে উ, তাহলে উপি আমরা ধরে নিলাম হচ্ছে যে এক্স, ঠিক আছে। তো উপি আমরা ধরে নিলাম এক্স ডিস্টেন্স। তো এবার আমরা হচ্ছে যে এই উপিকে ব্যাসার্ধ ধরে আমরা একটা ভিতরে একটা গোলক কল্পনা করি, যে পৃথিবীর ভিতরে একটা গোলক আছে যার ব্যাসার্ধ হচ্ছে যে উপি, দ্যাট মিনস হচ্ছে যে এক্স, অর্থাৎ এক্স ব্যাসার্ধের একটা গোলক আমি পৃথিবীর ভিতরে চিন্তা করলাম যার ব্যাসার্ধ হচ্ছে যে এক্স। ওকে, তো এবার পুরোটা পৃথিবীর ভর ধরলাম হচ্ছে যে এম, আর এই ভিতরের যে গোলকটা আছে এই গোলকটার ভর ধরলাম হচ্ছে এম প্রাইম, আর এই ছোটো বস্তুটার ভর ধরলাম স্মল এম। তো ধরলাম বস্তুটা এখানে আছে স্মল এম। এবার ভিতরের যে ছোটো গোলক আর এই যে স্মল এম ভরের যে বস্তুটা আছে তাদের মধ্যকার গ্র্যাভিটেশনাল ফোর্স যদি আমি হিসাব করি, আমি লিখব যে এফ জি ইকুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল জি ইন্টু স্মল এম এম প্রাইম ডিভাইডেড হচ্ছে যে তাদের দূরত্ব। তাই দেখো এই যে ছোটো যে গোলকটা আছে তার ভরটা কিন্তু এই যে ভারকেন্দ্রে থাকবে, তাহলে এই দূরত্বটা কত, আমি এক্স ধরে নিয়েছি। তো নিচে আমি লিখলাম এক্স স্কোয়ার। আচ্ছা, তো আমি এখান থেকে লিখলাম যে স্মল এম জি ডিভাইডেড এক্স স্কোয়ার, আর এই ক্যাপিটাল এম প্রাইমের জায়গায় লিখলাম যে ভর, কিন্তু ভর সমান আমরা জানি কি যে আয়তন ইন্টু ঘনত্ব, তো লিখলাম যে ভি আর এখানে রু। এবার একটু চিন্তা করো যে পুরোটা পৃথিবীর ঘনত্ব বা গড় ঘনত্ব আমি ধরলাম হচ্ছে যে রু। তাই দেখো এই গোলকটা কি পৃথিবীর ভিতরে কিনা, দ্যাট মিনস পৃথিবী যা উপাদান দিয়ে তৈরি, এই যে ভিতরে যে ছোটো গোলকটা বা নিরেট গোলকটা আমি চিন্তা করলাম তার ঘনত্ব কিন্তু আমার একই হবে, অর্থাৎ রো হবে। রোটা কি পৃথিবীর গড় ঘনত্ব। তাহলে এই গোলকটা যেহেতু আমার পৃথিবীর মধ্যে আছে, তাহলে পৃথিবীর গড় ঘনত্ব যা হবে এই গোলকের গড় ঘনত্ব সেম হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে ভি রো। আচ্ছা, তো এরপর আসি যে এখান থেকে লেখা যায় হচ্ছে যে জি এম এক্স স্কোয়ার রোটাল থাকলো। এবার আয়তনের ইকুয়েশনটা বসাই, যে আয়তনের সূত্র হচ্ছে যে আমার 4/3 পাই আর কিউব। তো এখানে আর এর বদলে কি আছে, এই যে ওপিটা ব্যাসার্ধ এক্স, এক্স এস কিউব। তো এবার এখান থেকে কাটাকাটি করলে আমার এক্স এক্স বাদ যায়, থাকতেছে হচ্ছে কি যে 4/3 পাই রো এম জি, আর এখানে থাকবে একটা এক্স থাকবে। এই যে আগের মতো চিন্তা করো যে গ্র্যাভিটেশনাল ফোর্সের ডিরেকশনটা হবে যে এই যে বেশি ভরের বস্তুটার দিকে, তো এটা হবে যে নিচের দিকে যে এফ জি, আর সরণের ডিরেকশনটা হচ্ছে আমার উপরের দিকে। তাহলে বল আর সরণ যেহেতু উল্টা দিকে, তো আমি সামনে একটা মাইনাস দিলাম। এবার এই যে দেখো সেমভাবে আগের মতো যদি আমরা চিন্তা করি যে সিম্পল হারমোনিক মোশনের বলের ইকুয়েশনটা এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটার সাথে যদি তুমি মিলাও তাহলে দেখবা এটা মিলতেছে। দ্যাট মিনস এই প্রসেসেও কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম যে একটা বস্তুকে যদি পৃথিবীর ব্যাস বরাবর টানেলে ছেড়ে দেই তাহলে তার গতিপথটা হবে সিম্পল হারমোনিক মোশন। তো এখান থেকে আমরা কে সমান কী পাইতেছি, যে কে সমান পাচ্ছি হচ্ছে যে 4/3 পাই রো এম জি। এবার আমরা পর্যায়কালের সমীকরণে বসাই যে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম ডিভাইডেড কে। তাহলে এখান থেকে পাইতেছি হচ্ছে যে টি ইকুয়াল 2 পাই রুট ওভার, উপরে হচ্ছে যে এম আর নিচে হচ্ছে যে কে, কে কত, এই যে 4/3 পাই রো এম জি। দেখা এবার একটু চিন্তা করো এখানে যে দেখো এখানে এম কাটা যাইতেছে। আচ্ছা, আমি লিখি এখানে এম কাটা গিয়ে তো থাকতেছি কি আমার এখানে থাকতেছে হচ্ছে যে আমার 2 পাই, আর এখানে উপরে এই যে নিচের 3 উপরে চলে যাবে, আর নিচে থাকবে হচ্ছে যে এই যে 4 পাই রোজিটা। তো এবার একটু রাফে চিন্তা করো যে
এই যে 4πটা এটা যদি আমি রুটের ভিতর থেকে যদি বাইরে নিয়ে আসি তাহলে কত হইতেছে যে 1/2√π, এটা হচ্ছে কিনা। আর সামনে কত আছে আমার 2π। তো এবার এখান থেকে একটু কাটাকাটি করো, দেখো তো কী হইতেছে, 2 কাটা যায়, পাই একটা কাটা গিয়ে থাকতেছে হচ্ছে যে √π। তো এই √πটাকে এবার যদি আমি অর্থাৎ এটার দিকে খেয়াল করো যে t=, এই যে উপরে তো ছিল 3, এই যে √π এটাকে যদি আমি এখানে নিয়ে আসি, আর 4πকে তো আমি আগেই বের করে নিয়ে আসছি, তাহলে থাকলো কি রোজি। তো এটাই হচ্ছে যে আমার মেথড 2 থেকে প্রাপ্ত পর্যায়কালের ইকুয়েশন। তো দেখো মেথড 1 আর মেথড 2 এই দুইটা থেকে কিন্তু পর্যায়কালের ইকুয়েশন কিন্তু আমার সেম আসে নাই, ঠিক আছে। তো কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি এগুলো যদি ভ্যালুগুলো বের করো তাহলে দেখবা যে ভ্যালুগুলো সেম আসে, এই যে 5000 সামথিং কিছু একটা আসবে, ঠিক আছে। তো এইটাই গেল হচ্ছে আমাদের পর্যায়কাল সিরিজের পর্ব 1। তো এরপর আমাদের পর্ব 2 আসবে, 3 আসবে, এরকম আসতে থাকবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পর্ব 2-তে।